নমস্কার সকলকে, সায়নিস প্ল্যানেটের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আকাশটা দেখুন কি সুন্দর পরিষ্কার, রৌদ্র উজ্জ্বল, একদম চকচকে ওয়েদার। তার সাথে মেঘেরাও কিন্তু আকাশে পেঁজা তুলোর মতন হয়ে রয়েছে নতুন একটা প্ল্যান। সো কোথায় যাচ্ছি, কি করব, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটাকে পুরোপুরি দেখতে থাকুন। ব্যাগপত্র কিন্তু পুরোপুরিভাবে গুছিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি। তার সাথে নেব একটা ছোট ব্যাগ, যেখানে আমার ইম্পর্টেন্ট ইমার্জেন্সি জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবো খুব ইজিলি। আমার সানগ্লাস এবং জলের বোতল। বুঝতেই পারছেন দূরে কোথাও যায়নি, তাই কোনোভাবেই কোনো কিছুর খামতি রাখলে কিন্তু। আমিও কিন্তু পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। দেখতেই পারছেন ব্যাগপত্র আমি টোটালি কমপ্লিট আমার রেডি হওয়া। বাজে 7:45 থেকে একটু কম। খুব তাড়াতাড়ি বের হচ্ছি, কারণ অনেকটা জার্নি, অনেকটা পথ যেতে হবে। তাই তাড়াতাড়ি বেরোলে সময় মতো সুস্থ সুন্দর মতো পৌঁছতে পারবো। বাড়ির বড় মাকে প্রণাম করে আমিও কিন্তু দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম। কুমারও কিন্তু বাইক নিয়ে বেরিয়ে গেছে অলরেডি। মা আমাদের জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমরা কখন রওনা দেব। আলিপুর থেকে আমরা অলরেডি জংশনে চলে এসেছি। আমার বাড়ির গলি এবং আরেকটা গলি, দুটোই পার করে এগোলাম সামনের দিকে। কোথায় যাচ্ছি সেটা তো সাসপেন্স রাখবো, অবশ্যই শেয়ার করব, সাথে কিন্তু থাকতে হবে তার জন্য। এই সুযোগে কুমারের অফিসের গলিও কিন্তু পার করে আমরা এগিয়ে গেলাম। এই রাস্তাটা আশা করি আপনাদের কাউকে চিনিয়ে দিতে হবে না, সবাই চেনেন। তবুও যারা জানেন না তাদেরকে একটু জানিয়ে দিই। এই রাস্তাটা আমাদের ডিভাইডার হিসেবে কাজ করে। নিচটা কিন্তু চলে গেল বক্সা টাইগার রিজার্ভ, রাজা ভাতখাওয়া হয়ে সোজা আপনি হাসিমারা পর্যন্ত যেতে পারবেন। তারপরে রাস্তাটা ডান দিকে ভুটান, বাঁদিকে কিন্তু শিলিগুড়ি, এবং ওপরে যে রাস্তাটি উঠে গেল সেটি আমাদের হাই রোড NH31, যেটা দিয়ে আমরা এখন রওনা দিচ্ছি। আলিপুরদুয়ারে বসবাসকারী যে সকল মানুষজন রয়েছেন তারা সকলেই এই ব্রিজটিও জানেন, কিন্তু ব্রিজটি মেরামতির কাজ চলছে মনে হয়। দেখুন কত লোকজন পিচ ঢালাই করছে এবং রঙও করা হয়েছে। গল্প করতে করতে কিন্তু আমরা নিমতি পর্যন্ত পৌঁছেও গেলাম। বহুদিন নিমতি ধাবায় আসা হয় না, আসলে সময় সুযোগই হয় না। বহুদিন পর বেরোলাম, তাও দূরে কোথাও যাওয়ার উদ্দেশ্যে। মোটামুটি 8 ঘন্টা জার্নি করার পরে আমাদের দুজনের প্রচণ্ড তেষ্টা পেয়েছিল, তাই নিমতি পার করে একটা জায়গায় দাঁড়িয়ে একটু জল খেয়ে নিলাম। আমাদের এখানে সমতলে তো ভীষণ রোদ, প্রচণ্ড গরম, তাই গরমের দিনে ট্রাভেল করা মানেই ভীষণ চাপ। একটু পরপর জল না খেলে ডিহাইড্রেশনের সম্ভাবনা অনেকটা। গল্প করতে করতে আমরা হাসিমারা পর্যন্তও চলে এলাম। এই যে হাসিমারা এয়ারফোর্সের মেইন গেট। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো পেঁজা তুলোর মতন হয়ে রয়েছে একদম। ওই যে একটু আগে বললাম সমতলে প্রচণ্ড রোদ আর প্রচুর গরম। তো আশা করি আমার কথা শুনেই আপনারা অর্ধেক বুঝতে পেরে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই একটু পাহাড়ে যাচ্ছি, হিল এরিয়ায়, কিন্তু কোন পাহাড়, কোন লোকেশন, তার জন্য কিন্তু সাথে থাকতে হবে। আমি যতবার এই রাস্তা দিয়ে যাই, বাসে কিংবা ট্রেনে, এই লোকেশনটার শর্ট নিতে কিন্তু একদমই ভুলি না। প্রচণ্ড প্রিয় এবং প্রচণ্ড ভালো লাগার একটা জায়গা এই লোকেশনটি। এবং কন্টিনিউ 2 ঘন্টা জার্নি করার পর ব্রিজটা পার করেই আবারও আমাদের আরেকটা স্টপেজ, ওই যে জল খাওয়ার একটু রেস্টের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এত হিউমিডিটি, এত গরম যে বাইক চালিয়েও আমরা সমানে ঘেমে চলেছি। ইতিমধ্যে কিন্তু আমরা ক্রস করে ফেললাম জলদাপাড়া ন্যাশনাল পার্ক, যেটা লোকেটেড আছে আমাদের মাদারিহাটে, আপনারা অনেকেই জানেন। এবং এর পরবর্তীতে বীরপাড়া ক্রস করে আমরা কিন্তু পৌঁছে গেছি তেলিপাড়া মোড়ে। যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি, সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, সো আমরা তেলিপাড়া মোড়ের একটা দোকান থেকে হালকা একটু টিফিন করে নিলাম। তারপরে তো যেখানে যাব সেখানে গিয়ে খাওয়া দাওয়া আছেই।
এই যে তেলিপাড়া মোড়, এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ এখান থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু ময়নাগুড়ি ধূপগুড়ি হয়ে আমাদের জলপাইগুড়িতে, এবং বাঁ দিক থেকে একটা রাস্তা কিন্তু কেটে গেছে এবং সেটা বাইপাস হয়ে চলে গেছে আমাদের বানারহাট বিন্নাগুড়ি হয়ে সোজা শিলিগুড়ি। দেখে নিলেন আশা করি সকলে এই রাস্তাটা কত কিলোমিটার, কত দূর যায়। তো গল্প করতে করতে কিন্তু আমরা অলরেডি বিন্নাগুড়িও ক্রস করে ফেললাম। অদ্ভুত, ভীষণ অদ্ভুত এই রাস্তাটা। প্রত্যেকবার আমাকে এতভাবে টানে রাস্তাটার, তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ এবং অবশ্যই আকাশটা। ওই যে দূরে পাহাড়খানা দেখছেন, ওটাতেই কোনো একটাতে হয়তো আমরা যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনও আপনাদের সাথে শেয়ার করিনি, ক্রমশ প্রকাশ্য। মোটামুটি 50-60 কিলোমিটার কুমার ড্রাইভিং করার পর আমি ওকে বললাম, একটু আমাকে দাও গাড়িটা, আমি একটু চালাই, তুমি পেছনে বসে রেস্ট করো। তাই অল্প একটু চালিয়ে নিয়ে গেলাম। আমি চালসার আগ পর্যন্ত চালিয়েছি, কারণ ভিড় রাস্তায় আমার প্রচণ্ড ভয় লাগে। চালাতে পারি ঠিকই, কিন্তু ভয়ের জন্য আর ইচ্ছে করেই চালাই না। গল্প করতে করতেই পেরিয়ে এলাম চালসা, এবং তার পরবর্তীতে কিন্তু আমরা ঢুকে গেলাম মালবাজারে। মালবাজার থেকে একটা ছোট্ট বাইপাস রাস্তা ধরে আমরা এগিয়ে গেলাম মিন গ্লাস টি ফ্যাক্টরির উদ্দেশ্যে। এখন যে জায়গাটি দেখছেন, এটি হলো মেন গ্লাস টি ফ্যাক্টরির একটা চৌমাথা। এটার এই সোজা রাস্তাটা চলে গেল ডামডিং, এবং আমরা এসেছি একটা বাইপাস ছোট্ট রাস্তা ধরে। এবার আমরা ডান দিকে টার্ন নিয়ে সোজা গরুবাথানের রাস্তায় ঢুকবো। চেকপোস্ট থেকে একটা ছোট্ট চেকিং করিয়ে নেওয়ার পর আমরা কিন্তু ঢুকে গেলাম গরুবাথানের হিল এরিয়ায়। দেখতে পারবেন অপূর্ব সব প্রাকৃতিক দৃশ্য। এই গরুবাথানের প্রত্যেকটা কার্ভ এত সুন্দর, এত বিউটিফুল, ভীষণ ভীষণ সুন্দর। কত পুরুষ মহিলারা চা বাগানে কাজ করে চলেছে দেখুন, সবাই কি সুন্দর পাতা তুলছে। দেখুন তো এই গোলাইটা চিনতে পারেন কিনা? যারা অনেকেই গরুবাথান থেকে ওপরে পাহাড়ের দিকে গেছেন তারা হয়তো সকলেই চিনবেন। এই লোকেশনটা এত সুন্দর, গরুবাথান থেকে নর্মাল রাস্তা থেকে ওঠার পথে এটা প্রথম গোলাই। আমরা আবারও নিজেদের যাত্রা শুরু করলাম। চলতি পথে আপনাদেরকেও সাথে নিয়ে যাই। দেখতেই পাচ্ছেন আমরা এখন রয়েছি অ্যাম্বিওকে, অর্থাৎ আই লাভ অ্যাম্বিওকের সামনে। পাহাড়ের গা বেয়ে কোনো রাস্তা ধরে পাহাড়ের নিচে নেমে যাচ্ছি, আবার কোনোটা ধরে পাহাড়ের গা বেয়ে ঠিক উপরে উঠে যাচ্ছি। এবার আসি আসল কথায়। আপনারা প্রত্যেকেই কিন্তু অনেকক্ষণ থেকে অপেক্ষা করে রয়েছেন এটা জানার জন্য যে আমরা কোথায় যাচ্ছি, কজনই বা যাচ্ছি, কবে ফিরবো এবং কদিন থাকবো এই নিয়ে। আসুন তাহলে আপনাদের জানিয়ে দিই। আমার এক বন্ধু রয়েছে, ফেসবুকের মারফতেই তার সাথে আমার পরিচয়, এবং অনেক আগে থেকেই সে আমার খুব ভালো বন্ধু। সে ট্রাভেল এজেন্সির বিজনেসের সাথে জড়িত।
তো সে কি করেছে, সে মাঝে মধ্যেই তার ফেসবুকের এবং হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে বিভিন্ন জায়গার খুব সুন্দর সুন্দর ছবিগুলো পোস্ট করতে থাকে। তো আমি অনেক দিন দেখতে দেখতে তাকে একদিন জিজ্ঞেস করলাম, কি রে তুই কত জায়গায় ঘুরে বেড়াস রে? পরে বলছে, না আমি ঘুরে বেড়াই না, আমার তো ট্রাভেল এজেন্সির বিজনেস আছে, তুই তো জানিসই। তো আমি ছবিগুলো পোস্ট করতে থাকি এই কারণেই যেন সবাই দেখে বুঝতে পারে কোন জায়গাটা কত সুন্দর এবং কোনখানে গিয়ে তারা কত রকম আনন্দ করতে পারবে। গল্প করতে করতে একটা জিনিস বলতে ভুলেই গেলাম, আগে যে আপনারা এত সুন্দর দুটো পাহাড়ের মধ্যবর্তী একটা জায়গা দেখলেন, সেটা এক্স্যাক্টলি আমিও জানি না কোথায়, কিন্তু দেখতে এত সুন্দর। আমরা সেখানে দাঁড়িয়ে অনেকগুলো শর্টস নিয়েছি, অনেক ছবি তোলার চেষ্টা করেছি, যদিও মেঘলা ওয়েদার ছিল, কিন্তু চেষ্টা করেছি। আস্তে আস্তে সবই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। তো এবার আসি আগের কথায়। তো সেই বন্ধু একদিন এই জায়গাটার ছবি পোস্ট করে এবং তার একটা নিজস্ব রিসর্ট রয়েছে সেখানে, সেই রিসর্টেরও খুব সুন্দর সুন্দর ছবি পোস্ট করতে থাকে। তো আমি দেখে ওকে বললাম, কি রে এটা কোথায়? তো আমাকে সমস্ত ডিস্টেন্স এবং কত দূর সময় লাগবে যেতে, কোন রাস্তা, সমস্ত কিছু বললো। তো আমি সেদিন থেকেই এই জায়গাটিকে কিন্তু মনের ইচ্ছে খাতায় একদম বন্ধ করে রেখেছিলাম, যে জীবনে কোনো দিন যদি একদিন সময় পাই অবশ্যই অবশ্যই এখানে কিন্তু যাব। তো কুমারের ছুটি কিছুতেই পাচ্ছিল না, আর আমি কিছুতেই আমার কাজকর্ম থেকে বিরত থাকতে পারছিলাম না, তাই হঠাৎই একদিন প্ল্যান করে কিন্তু হুট করেই বেরিয়ে যাওয়া। আসলে জানেন তো, সমস্যাটা হচ্ছে অনেক দিন থেকে প্ল্যান করে রাখলে না কোনো কিছুই আমাদের সাকসেসফুল হয় না। হুট করে বেরিয়ে গেলে, যেরকম আজকে বেরিয়ে গেলাম, হুট করে বেরোলেই আমাদের সমস্ত প্ল্যান আমরা সাকসেসফুল করতে পারি। তো চলুন রাস্তার ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করি। আর আসল কথা হচ্ছে, যেই লোকেশনটায় আমরা যাচ্ছি সেটা কিন্তু আপনাদের সাথে আমরা সরাসরি সাক্ষাৎ করাবো, গিয়েই আপনাদের সাথে। পাহাড়ের চূড়ায় আছি, একদম ভিজিবিলিটি জিরো, মানে নিচে থেকে আমরা এই পাহাড়গুলোকে দেখছিলাম বেসিক্যালি, কিন্তু এখন একদম মাথায় উঠে একদম ভিজিবিলিটি। এটাই লাস্ট, এর ওপরের মানে এটা গোটা একটা পাহাড়ের এটাই চূড়া মেঘ। তারপরে ওপর থেকে যে মেঘ এরকম দেখছিলাম, এখন আমরা মেঘের মধ্যে টোটাল ভিজে জিরো ভিজিবিলিটি নিয়ে এগোবো। বাট এতটা আপস্টেয়ার জন্য ইঞ্জিনটা একটু গরম হয়ে গেছে এতক্ষণে, তা আমরা ভাবলাম একটু রেস্ট করি ইঞ্জিনটা নিয়ে। আবারও একটু দাঁড়ালাম, এখনও মনে হয় 15-16 কিলোমিটার আছে বাকি। এখানে একটা একদম কার্ভ, তারপরে আবার রওনা দেবো। এটা একটা মেবি একটা প্রতীক্ষালয় কিছু একটা আছে। নিচে গাড়ির আওয়াজ ঠিক পাওয়া যাচ্ছে, কিন্তু কোথায় কোন রাস্তায় কিছু দেখা যাচ্ছে। একদম মেঘ দেখো, ভিজে গেল আমার হাতটা। গল্প করতে করতে এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু অনেকটাই এগিয়ে গেলাম, কিন্তু আমি জানি না এরপর থেকে আমি কতদূর রেকর্ডিং করতে পারবো, কারণ অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টির মাঝখানে হয়তো আমাদের পড়তে হবে, তবুও যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। প্রচণ্ড বৃষ্টি থাকার জন্য আমি কিন্তু ওপরের শর্টসগুলো নিতেই পারিনি, কারণ যেহেতু ওপেন ছিলাম, আমরা 2 হুইলারে যাচ্ছিলাম, তো ক্যামেরা ভিজে যাওয়ার একটা ভীষণ চান্সেস ছিল। তো মোবাইল, সমস্ত কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু আমি ব্যাগের ভেতরেই ঢুকিয়ে রেখেছিলাম, এবং আমাদের হাত পা পর্যন্ত শূন্য হয়ে গেছিলো একদম ঠান্ডায়, জানেন। সো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ড্রিম ডেস্টিনেশনে। এবার আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করে দিই জায়গাটা। এটা কিন্তু রয়েছে কাফেরগাঁও, উইচ ইজ লোকেটেড অ্যাট লোলেগাঁও ইন লাভা। ভীষণ সুন্দর একটা জায়গা, এবং অনেক কষ্ট করে আমরা এই অবধি পৌঁছলাম, কারণ ওয়েদার ভীষণ খারাপ ছিল, ভীষণ বৃষ্টি হচ্ছিলো, এবং যেটা বলছিলাম একদম জিরো ভিজিবিলিটি, কিছুই দেখতে পারছিলাম না। তো যাই হোক, খুব সুন্দর সুন্দর ব্লগ কিন্তু পরবর্তীতে আসছে, স্টে টিউনড, দেখতে থাকুন পরবর্তী ব্লগগুলো। এই যে অপোজিটে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোটাল একদম অপোজিটে, উল্টো পাশে কিন্তু আমাদের কালিম্পং পাহাড়টি রয়েছে, এবং এই মেঘ যেটা, এটা কিন্তু কুয়াশা নয়, একদমই মেঘ, ক্লাউডি ওয়েদার। মেঘটা সরে গেলে কিন্তু অপোজিটে আমরা, যদি খুব ভালো ফরচুন থাকে, আমরা কিন্তু স্লিপিং বুদ্ধাও দেখতে পাবো। আর এই রইল আমাদের হোমস্টে, ভীষণ সুন্দর আমার সেই বন্ধুটির হোমস্টে। তার সম্পর্কে আপনারা যদি ডিটেলস জানতে চান এবং তার ট্রাভেল এজেন্সি ধরে ঘুরে বেড়াতে চান, অবশ্যই আমাকে ডিএম করবেন, আমি আপনাদের সাথে কিন্তু তার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো। তাহলে আজকের জন্য টাটা, আমরা ফ্রেশ হয়ে আজকের দিনটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।